আমাদের এই পেজটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন মূল কাজে চলে যাই। তাহলে পড়াটা কিভাবে হবে? পড়াটা হচ্ছে খুব স্মার্ট ওয়েতে, খুব সুন্দরভাবে এবং এমনভাবে তোমরা পড়বা এখানে, যেটা আহ, খুব কম স্টুডেন্ট আছে যে বুঝতে পারবে না, এরকম হবে না কখনো। মানে এখান থেকে তোমরা পুরোটা বুঝে নিতে পারবা। যে কিচ্ছু পারে না তার জন্য এই ক্লাস, যে সব পারে তার জন্য এই ক্লাস, যে এখনো কোনো কিছুই শেষ করেনি তার জন্য এই ক্লাস, যে এখনো ভয়ে আছে যে আমি কিভাবে এতগুলো সিলেবাস কমপ্লিট করব তার জন্য এই ক্লাস। তোমরা আমাদের সাথে থাকো, ক্লাস করো এবং দেখবে যে তোমাদের সমস্ত প্রস্তুতি ইনশাল্লাহ আমাদের সাথে কভার হয়ে গেছে। এই জিনিসটা আমি তোমাদেরকে নিশ্চয়তা দিব ইনশাল্লাহ। ঠিক আছে? শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, এটা শুধু যাত্রা, এটা শুধু একটা যাত্রা। এই যাত্রা পথে বাধা আসবে, এই যাত্রা পথে অনেক কিছু আসবে, তোমরা পরামর্শ দিবা, সেখানে আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব যে এইগুলা কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে এটা আরো আপগ্রেড করা যায়, কিভাবে আরো বেটার তোমাদেরকে দেওয়া যায়। এবং একটা জিনিস তোমাদেরকে কনফার্ম করে দিই, সেটা হচ্ছে এই পড়ানো আর অফলাইনে পড়ানো দুইটা প্রায় সেমই মনে হবে। এটা কোনো আলাদা কিছু না। অফলাইন এবং অনলাইন দুটো প্রায় কাছাকাছি হবে, শুধু পার্থক্য এখানে আমরা অনলাইনে এটা সাজানোর ব্যবস্থা করছি। ঠিক আছে? এবং আহ, আজকে আমরা 2-3টা চ্যাপ্টার করব। 2-3টা চ্যাপ্টার করার পরেই তুমি আসলে বুঝে যাবা যে এটা কোন ধরনের একটা প্ল্যাটফর্ম আমরা চালু করতে যাচ্ছি, এবং এইটার যে একটা আহ, গুরুত্ব, সেটাও তোমরা কিন্তু অনুধাবন করতে পারবা। ঠিক আছে? তো এটা শুধু আজকের যে ক্লাসটা, এটা শুধুমাত্র এইচএসসি 2026-এর জন্য। আজকের যে ক্লাসটা 2026-এর জন্য। এখানে আমরা যে কয়েকটা সাবজেক্ট কাভার করব, তার ভিতরে আজকে হিসাব বিজ্ঞানটা কাভার করব, তারপরে আমরা আইসিটি কাভার করব, তারপরে ইংলিশ কাভার করব, বাংলা, এভাবে পর্যায়ক্রমে যতগুলো সাবজেক্ট কমার্সের আছে সবগুলোই এটা আমরা কাভার করার চেষ্টা করব। ঠিক আছে? প্রথমে প্রথমে আসি আসলে আমরা কি তোমাদেরকে শেখাবো বা কি তোমাদেরকে দিচ্ছি। এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কি কি পাবা এটা একটু বলে দিই। প্ল্যাটফর্মের ভিতরে পাবা ফার্স্টে যারা হচ্ছে আহ, সামনে পরীক্ষা দিবা, এখানে আমাদের এখানে কি কি থাকবে, কি থাকবে এখানে আমাদের তোমাদের জন্য অফার। একটা হচ্ছে অধ্যায়ভিত্তিক আমরা প্রস্তুতি রাখবো, অধ্যায়ভিত্তিক, তাহলে তোমরা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি পাবা। সেকেন্ড হচ্ছে বোর্ড প্রশ্ন প্রস্তুতি পাবা, কলেজ প্রশ্ন প্রস্তুতি পাবা। এই তিনটা হচ্ছে যারা এইচএসসি 2026 দিবা তাদের জন্য থাকছে। নেক্সট আরো থাকবে ইউনিভার্সিটি প্রশ্ন, সাজেশন, মডেল টেস্ট, মক টেস্ট, এগুলো সব আস্তে আস্তে ডে বাই ডে আমরা আপডেট করে তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে প্রথমতে তোমাদের যারা এইচএসসি 2026 আছো তাদের জন্য যেটা যেটা রাখছি সেটা হচ্ছে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি, বোর্ড প্রস্তুতি এবং কলেজ প্রশ্নের প্রস্তুতি। তো এখানে কি কি থাকবে? অধ্যায়ভিত্তিক হচ্ছে প্রতিটা অধ্যায়ের সলিউশন থাকবে। বোর্ড প্রস্তুতিতে থাকবে হচ্ছে 2025 সাল পর্যন্ত প্রশ্ন থাকবে, 2017 থেকে 2025। কলেজ প্রস্তুতির যে প্রশ্নগুলো আছে সেখানে তুমি 2024, 2025 আর 2026 এই প্রশ্নগুলা পাবা। ঠিক আছে? তো মোটামুটি আমরা একটু দেখি আজকে কিভাবে আমরা তোমাদের ক্লাসগুলোকে নিতে পারি। তো প্রথমে আমরা হচ্ছে অধ্যায়ভিত্তিক প্রস্তুতির হিসাব বিজ্ঞানের 3-4টা অধ্যায়ের কনসেপ্ট তোমাদেরকে দেখাবো। 3-4টা অধ্যায়, তো কয়েকটা অধ্যায় আমি এখানে অলরেডি রাখছি, তো সেই অধ্যায়গুলো আমি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য আলাদা করে রাখছি, সেখান থেকে ইনশাল্লাহ তোমাদেরকে করাবো। ঠিক আছে? তো আমরা শুরু করি। আমরা ফার্স্টে হচ্ছে আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণী দিয়ে শুরু করব। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে আরো প্রথম অধ্যায় আছে, যেমন জাবেদা, নগদান, এগুলো আছে দ্বিতীয় অধ্যায়। তো আমরা কেন তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করছি, কারণ ব্যাংক সমন্বয় বিবরণী এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার পড়ানোর ক্ষেত্রে যে স্যার অধ্যায়টা একটু কঠিন বা অধ্যায়টা একটু আমি একটু কনফিউজড হয়ে যায় যে এটা আসলে কি হবে, এটাকে প্লাস করব নাকি মাইনাস করব, মাইনাস করব নাকি প্লাস করব, এটা কি যোগে বসবে নাকি গুণে মানে বিয়োগে বসবে, এই জিনিসটা আমি একটু কনফিউজড হয়ে যাই। ঠিক আছে? তো
তো অনেকেই দেখা যাচ্ছে এই কারণে মানে অধ্যায়টা স্কিপ করে দেয়। তো আমরা সেইটা নিয়েই দেখবো যে আসলে কিভাবে কনফিউশনটা দূর করে দেয়। ইম্পর্টেন্ট কথা, আমরা আসলে কনফিউশন দূর করে জিনিসটাকে সহজ করার চেষ্টা করব। কনফিউশন দূর করে সহজ করার চেষ্টা, তার মানে কেউ একজন তোমাকে বলছে যে অধ্যায়টা অনেক কঠিন, ওই কঠিনটাকে আমরা সহজ করার চেষ্টা করব। কেউ একজন বলতেছে এই অধ্যায়ে খুবই কঠিন, বোঝা যাবে না, ওই জায়গায় আমরা কাজ করব। আর যে জিনিস তুমি বোঝো সেটা তো বোঝোই, ওইটা নিয়ে কোনো কথাই হবে না, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি হিসাব বিজ্ঞানের। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী চ্যাপ্টারটা দেখব, ঠিক আছে? তো আমরা একটু যাই। আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য রাখছি ফেভারিট প্রশ্নে। আহ, আচ্ছা, এখানে আমরা একটু আরেকটু দেখে দিই। যেহেতু আমরা এখানে আসছি, আসলে আমরা কতগুলো সাবজেক্ট কভার করতে পারবো। এই যে এখানে কমার্সের যে সাবজেক্ট প্যাকেজ দেখতেছো, এই সাবজেক্ট প্যাকেজগুলো আমরা কভার করব। এই যে এখানে কয়টা সাবজেক্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টা সাবজেক্ট আমরা কভার করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখানে এর বাইরেও আমরা আরো অনেক সাবজেক্টগুলো নিয়ে কাজ করব, কিন্তু আপাতত এই পরীক্ষার জন্য, সামনে যেহেতু পরীক্ষা, এই 15টা সাবজেক্ট আমরা কভার করে, তাহলে আমাদের টোটাল যে কোর্সের প্যাকেজটা হচ্ছে এই যে 15টা সাবজেক্ট। এই 15টা সাবজেক্ট আমরা এখানে তোমাদেরকে পড়াবো। তার ভিতরে আজকে আমরা পড়াবো হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ব্যাংক সমন্বয় বিবরণী। তো আমরা একটু এই অধ্যায়টাতে একটু যাই। ওকে, আচ্ছা, এখানে আমি দুইটা প্রশ্ন রাখছি। এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায়। ওকে, ব্যাংক সমন্বয় বিবরণীর এই চ্যাপ্টারটা 3 মিনিট চ্যাপ্টার সম্পর্কে বলবো, দেন তারপরে অঙ্ক করব। সেটা হচ্ছে, অধ্যায়টা কি? অধ্যায়টা হচ্ছে, সাপোজ রাব্বি একজন ব্যক্তি, রাব্বি একজন ব্যক্তি, সে ABC নামক একটা ব্যাংকে গেল। রাব্বি অবশ্যই 100% স্টুডেন্ট। তাহলে রাব্বি একটা স্টুডেন্ট, সে ABC ব্যাংকে গেছে। ABC ব্যাংকে গিয়ে বললো যে আমি একটা অ্যাকাউন্ট করব। ওকে ফাইন, ABC ব্যাংক তখন একটা তোমাকে কি করে দিবে, একটা অ্যাকাউন্ট করে দিবে, যে অ্যাকাউন্টের নাম থাকবে হচ্ছে রাব্বি। ওকে, আচ্ছা, এই রাব্বি নামে অ্যাকাউন্ট করলো। সে অ্যাকাউন্ট করার সময় তার অ্যাকাউন্টে 500 টাকা রাখলো। তাহলে তার অ্যাকাউন্টে 500 টাকা আছে। এখন দেখো, এই অ্যাকাউন্টে তার বাবা কি করতে পারে? তার বাবা বলল যে তুমি অ্যাকাউন্ট করছো, ঠিক আছে, আমি তোমাকে আরো কিছু টাকা দিই। তো তার বাবা তাকে 1000 টাকা দিল। ভালো করে বোঝার চেষ্টা করো কনসেপ্টটা কি। তাহলে তার অ্যাকাউন্ট এখন 1500 টাকা হয়ে গেল, ঠিক আছে? ওকে ফাইন। রাব্বি কি করছে, তার মোবাইলে রিচার্জ দরকার, এটা তার বাবা দিছে তাকে, মোবাইলে রিচার্জ দরকার। তো সে রিচার্জ করছে 200 টাকা। তাহলে তার অ্যাকাউন্ট থেকে রিচার্জ বাবদ 200 টাকা কমে গেল। তাহলে কমে তার অ্যাকাউন্টে এখন শুধুমাত্র 1300 টাকা থাকলো, ঠিক আছে? আচ্ছা, এখন রাব্বির কাছে যখনই এই লেনদেনগুলো হচ্ছে, আমরা অবশ্যই জানি যে লেনদেনগুলো হলে কিন্তু রাব্বি পাই, তাই না? অবশ্যই রাব্বি একটা SMS পাই। ওকে, এবার ব্যাংকও তার এই হিসাবটাই, মনে রাখবা হিসাবটা কিন্তু রাব্বির, রাব্বির এই হিসাবটাই ব্যাংকও রাখে। তার মানে রাব্বির কাছে SMS আছে, 1300 টাকা আছে, ব্যাংকের কাছেও কিন্তু ওর অ্যাকাউন্টে 1300 টাকার হিসাবই আছে, যে রাব্বির অ্যাকাউন্টে এখন 1300 টাকা পড়ে আছে, ঠিক আছে? ঠিক এই মুহূর্তে রাব্বি তার কোনো একটা বন্ধুকে 1500 টাকার চেক দিয়ে দিল আর কি, যে ব্যাংক থেকে ওর বন্ধুর 1500 টাকা দরকার,
তো বন্ধুকে বলছে ঠিক আছে আমি তোমাকে একটা চেক দিচ্ছি, চেক দিতে পারে অথবা কার্ড দিতে পারে, যে কোনো একটা কিছু দিতে পারে। তো কার্ড দিল, ধরলাম আমরা কার্ডই দিছে, কার্ড দিছে, বললো যে ঠিক আছে তোমার 1500 টাকা দরকার, তুমি আমার এই ব্যাংকের কার্ডটা, রাব্বি বলছে আমার এই কার্ডটা নিয়ে যাও, নিয়ে গিয়ে ব্যাংক থেকে 1500 টাকা উঠায় নাও। তো রাব্বি এটিএম এ গেছে, কোন একটা এটিএম এ গেল, এটিএম এ গিয়ে কার্ড প্লেস করছে। কার্ড প্লেস করলে কি হয়, আমরা সাধারণত জানি কার্ড প্লেস করলে পিন নাম্বার দিলে টাকা চলে আসে, কিন্তু এটিএম থেকে বারবার কার্ডটা রিটার্ন দিচ্ছে। এখন রিটার্ন দেওয়ার কি কারণ হতে পারে? কারণ হচ্ছে হয় পিন নাম্বার ভুল হতে পারে, অথবা হতে পারে রাব্বির অ্যাকাউন্টে টাকা নাই। ঠিক আছে, কিন্তু সাধারণত এটিএম এ পিন নাম্বার ভুল দিলে কার্ড তোমাকে আর দিবে না, আটকায় দিবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে তার কোনো একটা সমস্যা হয়েছে। এখন কি সমস্যা হয়েছে? তার অ্যাকাউন্টে দেখাচ্ছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, সে ব্যালেন্স দেখছে, মানে এটিএম থেকে ব্যালেন্স দেখা যায়, তো এটিএম থেকে ব্যালেন্স যখন দেখছে, দেখছে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। সে দৌড় দিয়ে ব্যাংকে গেছে। কোন ব্যাংকে? এবিসি ব্যাংকে চলে গেছে। এবিসি ব্যাংকে গিয়ে সে বলতেছে যে কি ব্যাপার, আমার অ্যাকাউন্টে না 1500 টাকা থাকার কথা, কারণ 500 টাকা সে রাখছিল, তার বাবা 1000 টাকা দিছে, তার তাহলে তো তার অ্যাকাউন্টে 1500 টাকা থাকার কথা। তখন ব্যাংক বলতেছে যে আপনি যে অ্যাকাউন্ট আপনার এখানে আছে সেই অ্যাকাউন্টে আসলে 1500 টাকা নেই, সেখানে কত টাকা আছে? 1300 টাকা আছে। তো বললো কেন, আমি তো 1500 টাকা রাখছে কারণ আমি 500 টাকা রেখে গেছি, আমার বাবা 1000 টাকা দিল, তাহলে তো আমার অ্যাকাউন্টে 1500 টাকা থাকার কথা, তাহলে কেন 1300 টাকা থাকবে? তখন ব্যাংক কি করে, তার একটা স্টেটমেন্ট প্রিন্ট দেয়, যে সে কি কি লেনদেন করছে সে লেনদেনের একটা স্টেটমেন্ট প্রিন্ট দেয়। তখন সেখানে দেখা যাচ্ছে হ্যাঁ তার 500 টাকা ছিল, তার বাবা 1000 টাকা দিছে। ঠিক আছে, তারপরে সে যে 200 টাকা মোবাইল রিচার্জ করছে, এই জন্য তার অ্যাকাউন্টে ব্যালেন্স এখন 1300 টাকা আছে। এই যে 200 টাকা রিচার্জ, এই রিচার্জের এসএমএসটা রাব্বি পায় নাই, যার কারণে সে ধরে রাখছে যে তার কাছে 1500 টাকাই ছিল। শুধুমাত্র এসএমএসটা না যাওয়ার কারণে রাব্বি ধরে রাখছে তার কাছে কত টাকা আছে? 1500 টাকা আছে। তাহলে চিন্তা করো, এই জন্য 1300 টাকা থাকলে তার এটিএম তাকে টাকা দিবে না, কারণ এটিএম এ তো আর 1500 টাকা নাই। এই যে একটা ডিফারেন্স তৈরি হলো, মানে কিসের কারণে? জাস্ট রাব্বির এসএমএসটা না যাওয়ার কারণে, বা রাব্বি সে তার অ্যাকাউন্টের হিসাবটা না যথাযথ না রাখার কারণে যে 200 টাকার একটা গড়মিল তৈরি হলো। এই গড়মিলটা কি করবে? তাহলে রাব্বি দেখছে যে হ্যাঁ ঠিক আছে, আমি তো রিসার্চ করছি, আমার তো খেয়াল নাই, হ্যাঁ ঠিক আছে, তাইলে আপনাদের সাথে আমার মিল আছে, মানে আমার অ্যাকাউন্টে কত টাকা থাকবে? 1300 টাকাই থাকবে। এই যে রাব্বি সুন্দর করে ব্যাংক থেকে বুঝে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই, সে চলে আসলো। এই যে ভুল বুঝাবুঝি 200 টাকার, এই 200 টাকার জন্যই সাধারণত ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়, যে ভুল কোথায় কার ছিল। খুব কেয়ারফুল, ভুলটা কার ছিল, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এখন এখানে একটা জিনিস খেয়াল করে, যে বলছিলাম ফার্স্টে যে ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনোটা প্লাস করে আর কোনোটা কি করে, মাইনাস করে। এখানে রাব্বি মাইনাস করে নাই 200 টাকা, যার কারণে 1500 টাকার 1300 টাকা ডিফারেন্স হয়েছে। বোঝা গেছে বিষয়টা? রাব্বি শুধুমাত্র শুধুমাত্র 200 টাকা মাইনাস না করার কারণে তার কাছে কি হয়েছে? 200 টাকা ডিফারেন্স হয়ে গেছে। এই 200 টাকা ডিফারেন্সটাই বের করার জন্যই ব্যাংক সমন্বয় করা হয়। তার মানে কি হলো এখানে? এখানে বিষয়টা দাঁড়ালো যে যদি কোনো, মানে আমারই অ্যাকাউন্টে যদি আমি কোনো টাকা প্লাস করার কথা প্লাস করি নাই, তাহলে প্লাস করতে হবে, মাইনাস করার কথা মাইনাস করি নাই, মাইনাস করতে হবে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই যে লেখাগুলো আছে না, প্রশ্ন যেটা আছে না, এই প্রশ্ন পড়ে পড়ে আসলে বুঝতে পারে না এটা আসলে কি প্লাস হবে নাকি মাইনাস হবে। এই হলো সমস্যা। তাহলে কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে তোমার অ্যাকাউন্ট মানে কি, তোমার ব্যাংক অ্যাকাউন্টে তুমি টাকা জমা রাখবা, তুমি টাকা উঠাবা, এই হিসেবটা গড়মিল হবে, এই গড়মিলটা ঠিক করতে হবে। এটা কিন্তু অন্য কারোর অ্যাকাউন্ট না। তার মানে এখানে যে অঙ্কটা দেওয়া আছে যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর যে অঙ্কটা দেওয়া, এই যে এক্স ওয়াই জেড, সরি, এক্স ওয়াই জেড এর যে অঙ্কটা দেওয়া, এই এক্স ওয়াই জেড এরই কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে কিছু ভুল হয়েছে, সেই ভুলগুলাকে ঠিক করতে হবে এই অঙ্ক দিয়ে। ঠিক আছে, তো আমরা অঙ্কটা দেখব, তার আগে কিছু জিনিস এখানে মনে রাখতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি। এটা কি কি মনে রাখবো? এক নাম্বার হচ্ছে
কখন আমরা যোগ করব? যদি, এটা নোট খাতায় লিখে রাখো, ঠিক আছে? ভালো করে মনে রাখবা, যদি অঙ্কে প্রাপ্তি, আয়, মঞ্জুর, আদায়, জমা এই কথাগুলো লেখা থাকে তাহলে 100% ওই টাকাটা যোগ হবে। আর মাইনাস হবে কোন টাকাগুলো? পরিশোধ, প্রদান, ইস্যু, চার্জ। কোথা থেকে মাইনাস হবে? ওই যে তুমি যে অ্যাকাউন্ট খুলছিলা 500 টাকা দিয়ে, ওই 500 টাকার সাথে এই কথাগুলো লেখা থাকলে ওই টাকাটা 500 টাকার সাথে যোগ হবে, আর এই টাকাটা ওই টাকার সাথে মাইনাস করতে হবে, মাইনাস করে ব্যালেন্স করতে হবে যে তোমার অ্যাকাউন্টে কত টাকা থাকলো। একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে সাধারণত আমরা যে অঙ্কটা করি তার জন্য একটা যে স্টেটমেন্ট, স্টেটমেন্টের একটা ব্যালেন্স থাকে। যেমন ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে রাব্বির কাছে যে এসএমএসটা ছিল, সেই এসএমএস এ বলা ছিল যে তার কাছে 1500 টাকা আছে, আর ব্যাংকের যে স্টেটমেন্ট ছিল সেখানে বলা ছিল যে 1300 টাকা আছে। ঠিক আছে? তাহলে আমাদের অঙ্ক করার সময় যে কোনো একটা স্টেটমেন্টের ব্যালেন্স ধরে নিয়ে তারপরে এগুলো যোগ বিয়োগ করতে হয় এটার সাথে। তার মানে আমি রাব্বির যে এসএমএস আছে ফোনে সেটার সাথে এগুলো যোগ বিয়োগ করতে পারি, অথবা ব্যাংকের যে স্টেটমেন্ট অনুযায়ী যে টাকা অ্যাকাউন্টে থাকার কথা সেই অ্যাকাউন্টের সাথে এগুলো যোগ বিয়োগ করব। যেটাই হোক এগুলো যোগ আর এগুলা বিয়োগ করব। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্নে তোমাকে বলে দিবে যে এটা কি রাব্বির ব্যালেন্স অনুযায়ী অঙ্কটা দেওয়া নাকি ব্যাংকের ব্যালেন্স অনুযায়ী অঙ্কটা দেওয়া, মানে ব্যাংকের অনুযায়ী। তো সেটার জন্য রাব্বির যেটা, এটাকে অঙ্কের ভাষায় বলা হয় হচ্ছে নগদান বই। তার মানে আমরা যে এসএমএসটা পাই আমাদের ইসে যেটা থাকে সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আমার কাছে যে হিসেবটা আছে সেটাকে নগদান বই ধরে নিলাম, আর ব্যাংকের যেটা থাকে সেটাকে ব্যাংক বই বলা হয়, ব্যাংক বই বা ব্যাংক বুক। ঠিক আছে? নগদানের ইংলিশ হচ্ছে ক্যাশ বুক, আর ব্যাংক বইয়ের স্টেটমেন্ট হচ্ছে ব্যাংক বুক লেখে, বা ব্যাংক বিবরণী লিখতে পারে, ব্যাংক অনুযায়ী লিখতে পারে, পাস বই লিখতে পারে, এটার আর একটা নাম আছে পাস বই। ঠিক আছে? পাস বই বলুক, ব্যাংক বই বলুক, যেটাই বলুক সেটা হচ্ছে ব্যাংকের হিসেব অনুযায়ী। আর যদি নগদান বই অথবা ক্যাশ বই লেখা থাকে, বা এখানে আর একটা লেখা থাকতে পারে যে আমানতকারী, সেটাও মানে হচ্ছে নগদান বই অনুযায়ী জমা। এখন এটার কাজ কি? এটার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটা আমরা কি একটা লেনদেন দেখে দেখে বুঝতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস নিব, সেটা হচ্ছে নগদান বইয়ের, খেয়াল রাখবো নগদান বইয়ের এই সি বর্ণটা আর ব্যাংক বইয়ের এই বি বর্ণটা আমরা নিব প্রত্যেকটা লেনদেন বোঝার জন্য। ঠিক আছে? নগদান বইয়ের সি বর্ণ আর ব্যাংক বইয়ের বি বর্ণ কিভাবে একটু আমরা পড়ি, তাহলে বুঝতে পারবা। প্রথমে আসি আমরা এখানে একটা, তাহলে আমরা ফার্স্ট হচ্ছে আগে 2 নম্বর অঙ্কটা করবো। তো 2 নম্বর অঙ্কের জন্য আচ্ছা আমি উপরে আগে লিখে দিই তাহলে একটু বোঝা যাবে। সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে শিহাব, শিহাবের নগদ বই, তার মানে হচ্ছে এটা হচ্ছে ক্যাশ বই, এটা হচ্ছে ব্যাংক বই। অঙ্কটা আগে কি করতে হবে সেটা বলে দিই, পরীক্ষার হলে যখন এরকম আসবে আগে লিখে নিব যে হিসাবটা হচ্ছে শিহাবের অ্যাকাউন্ট, শিহাবের অ্যাকাউন্টে ক্যাশ বই আর ব্যাংক বইয়ের ভিতরে একটা ঝামেলা লাগছে, তার মানে তার হিসেব আর ব্যাংকের হিসেবে কোনো একটা ঝামেলা লাগছে। কি ঝামেলা লাগছে সেটা এখানে দেওয়া আছে। তার আগে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোন বই অনুযায়ী ব্যালেন্স দেওয়া আছে, কোন বই অনুযায়ী ব্যালেন্সটা কোন বই অনুযায়ী। আমরা যদি এখানে খেয়াল করি নগদান বই অনুযায়ী ব্যাংকে টাকা থাকার কথা 1,65,000, তার মানে ওই যে আমি একটু আগে বললাম যে রাব্বির হিসেব অনুযায়ী যে তার ব্যাংকে থাকবে হচ্ছে 1,65,000 টাকা, তার অ্যাকাউন্টে থাকার কথা 1,65,000 টাকা। এটাকেই বলা হয় হচ্ছে নগদান বই। তার মানে এই রাব্বির হিসেব অনুযায়ী যে বই সেটা হচ্ছে ক্যাশ বই। তো এটা থাকার কথা কিন্তু হয়তো নাই, যার কারণে নিচের এই ভুলগুলা ধরা পড়ছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে রাব্বির যে টাকাটা থাকার কথা সেটাকে বলা হবে কি, এখানে বলেই দিছে নগদান বই অনুযায়ী, তার মানে এটা হচ্ছে ক্যাশ বই অনুযায়ী। তাহলে ক্যাশ বইয়ের এই সি বর্ণটা নিব আর ব্যাংক বইয়ের হচ্ছে বি বর্ণটা নিব। ওকে, ক্যাশ বইয়ের সি আর ব্যাংক বইয়ের হচ্ছে বি বর্ণ। এখানে আসি আমরা একটু দেখি এখানে কি আছে আমরা একটু দেখি। সেটা হচ্ছে কেন এই বর্ণগুলো নিতে হবে।
এই বর্ণগুলো নেয়ার কারণ কি, আমরা প্রথমেই বলছি যে আমার অ্যাকাউন্টের হিসেব আমি আর ব্যাংক রাখছি, ঠিক আছে? তো কাজটাকে যে কেউ একজন ভুল করবে, হয় যে কেউ একজন যোগ করেনি, যেমন রাব্বি মোবাইল রিসার্চ, সে বিয়োগ করার কথা বিয়োগ করেনি। তো যদি রাব্বি ভুল করে তাহলে ক্যাশ বইয়ের ভুল, আর যদি ব্যাংক ভুল করে তাহলে ব্যাংক বইয়ের ভুল। এটা এই প্রশ্নেই লেখা থাকবে, প্রশ্নেই লেখা থাকবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস তো প্রথমেই বলে দিছি যে হচ্ছে মনে রাখতে হবে কি, যে জমা, আদায়, প্রাপ্তি, মঞ্জুর, এইগুলো মানে হচ্ছে ওই টাকাটা আমার অ্যাকাউন্টের সাথে বা ওইটা প্লাস করতে হবে। তার মানে এই যদি থাকে, এই লেখাগুলো যদি থাকে তাহলে 100% প্লাস করব। আর যদি পরিশোধ, ইস্যু, পরিশোধ, ইস্যু আর হচ্ছে চার্জ, এইগুলো থাকলে পরে অবশ্যই আমরা সেই টাকাটা কি করব, অ্যাকাউন্ট থেকে মাইনাস করব, মাইনাস করব, মনে থাকে যেন, ঠিক আছে? ওকে, এখন আমাদের এখানে ব্যালেন্স পেয়ে গেছে। এখানে ব্যালেন্স দেওয়া হচ্ছে নগদান বই অনুযায়ী 1,65,000 টাকা আমার ব্যালেন্স দেওয়া আছে। তাহলে আমরা 2 নম্বর লেনদেনে আসি। 2 নম্বর লেনদেন বলতেছে 30,000 টাকার ইস্যু, দ্যাটস দ্য পয়েন্ট। এখানে আমরা লিখে দিছি ইস্যু, মানে এই টাকাটা 100% মাইনাস করতে হবে। যেহেতু ইস্যু লেখা, এই টাকাটা 100% কি হবে, মাইনাস হবে, 100% মাইনাস হবে। খেয়াল করো, চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, ব্যাংকে তো চেকটা যাই নেই। তাহলে এখানে দুইজন ছিল, একটা হচ্ছে একটা হচ্ছে ব্যাংক আর রাব্বি নিজে, বা এখানে যে শিহাব, শিহাব নিজে। মাইনাস তো করছে, কাজটা করছে কে? এটা হলো এই অঙ্কের বেশি ইম্পর্টেন্ট, যে এই মাইনাসটা করলো কে, আমি করছি না ব্যাংক করছে? এটা ইম্পর্টেন্ট, যে এখানে যে প্লাস মাইনাস হবে, এই প্লাস মাইনাস করছে কে, ব্যাংক না আমি? এই প্রশ্ন পড়ে এখানে পাশে আমরা লিখে রাখবো যে মাইনাসটা করছে কে। খেয়াল করো, এইটা তো মাইনাস হবে 100%, কিন্তু ব্যাংকে যায় নাই। ব্যাংকে যেহেতু সেই জিনিসটা যায় নাই, উপস্থাপন করে নাই বা ব্যাংকে নিয়ে যায় নাই, তাহলে ব্যাংক তো আর মাইনাস করেই নাই। ব্যাংকে না গেলে তো ব্যাংক কিছু করবে না। তাহলে এইটা যদি ব্যাংক না করে, তাহলে 100% কে করছে, যে অ্যাকাউন্ট হোল্ডার, যে শিহাব, সে এই কাজটা করছে। তাহলে অ্যাকাউন্ট হোল্ডার মাইনাস করছে, তার মানে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের যে বইটা, সেটাকে কি বই বলা হয়, ক্যাশ বই। এই যে বলে দিছি ক্যাশ বই। তাহলে ওই যে বলছিলাম না, বর্ণ মনে রাখতে, ক্যাশ বইয়ের যে সি, যে বর্ণটা, আমরা সি মাইনাস লিখে রাখবো। তার মানে এই যে মাইনাসটা, এটা মাইনাস করছে হচ্ছে সি থেকে, তার মানে ক্যাশ বই থেকে মাইনাস হয়েছে, ঠিক আছে? ওকে, ডান। নেক্সট, ব্যাংক কর্তৃক, ব্যাংক কর্তৃক লেখা। দেখো কাজটা করছে কি, আমি কিন্তু বলছিলাম কাজটা করছে কি, ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের এত টাকা পরিশোধ লেখা। এই যে এখানে বলছি পরিশোধ লেখা, পরিশোধ মানে এটাও কি হবে, মাইনাস হবে। পরিশোধ মানেই হচ্ছে মাইনাস, তাহলে এই টাকাটাও মাইনাস হবে, কিন্তু নগদান বইতে সেই জিনিসটা লেখা হয়নি, তাহলে নগদান করেনি। তাহলে এই কাজটা কে করছে, ব্যাংক করছে। যদি নগদান না করে তাহলে অবশ্যই 100% ব্যাংক করছে, তাই না? যদি নগদান না করে তাহলে 100% এই কাজটা কে করছে, ব্যাংক করছে। তাহলে এখানে আমরা লিখবো হইতেছে বি মাইনাস, বি মাইনাস মানে এই টাকাটা ব্যাংক থেকে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? বি মাইনাস করছে মানে ব্যাংক মাইনাস করছে, ওকে। আর উপরেরটা হচ্ছে নগদানে মাইনাস ছিল, তার মানে যে অ্যাকাউন্ট হোল্ডার সে নিজেই মাইনাস করছে। কয়টা, ব্যাংক কর্তৃক, আবারও ব্যাংক কাজটা করছে, আদায় করছে। এই যে এখানে লিখছিলাম আদায়, আদায় থাকলে এটা প্লাস হবে, 100% কি হবে, প্লাস, 100% প্লাস। নগদান বইতে লেখা হয়নি, তাহলে আমি নগদান বইতে প্লাস করে নাই, নগদান বই মানে ক্যাশ বই, ক্যাশ বইতে এটা প্লাস হয়নি, হইছে কোথায়? তাহলে হইছে কোথায়, কাজটা করছে কে, ব্যাংক বই করছে, তার মানে এটা বি প্লাস হবে, ঠিক আছে? এই লেনদেন দ্বারা বি প্লাস হবে। অঙ্ক পরে এটা কি হবে সেটা আগে বের করে, অঙ্ক পরে করাবো। দেন ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এই যে চার্জ লেখা এখানে আমি লিখে দিছি, এই যে চার্জ, এই যে চার্জ মানেই হচ্ছে 100% এই টাকাটা মাইনাস হবে, 100% মাইনাস হবে। তাহলে চার্জ মাইনাস হইলো, কত টাকা মাইনাস হয়েছে,
যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে নগদান বইতে যদি লেখা না হয় এটা মাইনাসই হবে, 100% মাইনাস হবে। মাইনাসটা নগদ করে নেই, কে করছে? বি, ব্যাংক করছে, মানে বি করছে, ব্যাংক বই। আচ্ছা, ব্যাংক কর্তৃক, আবার ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে টাকা সরাসরি আদায়, এই যে আদায়, আদায় মানেই প্লাস, তাহলে এই টাকাটা প্লাস হবে, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে নগদান বইতে লেখা নাই, তার মানে ক্যাশ বইতে কিছু হয়নি, এটা ব্যাংক বইতে হয়েছে, এবং ব্যাংক বইতে কি হয়েছে? প্লাস হয়েছে। ঠিক আছে। ৮০,০০০ টাকার টাকার নিকট চেক আদায়ের জন্য ব্যাংকে জমা, এই যে জমা লেখা, জমা মানে কিন্তু প্লাস, জমা মানেই প্লাস, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি, ব্যাংক আদায় করেনি। ব্যাংক যদি কাজটা না করে তাহলে এই কাজটা সি করছে, সি প্লাস করছে। তার মানে এই যে এখানে আমরা যে ৫-৬টা লেনদেন দেখলাম, সেখানে কাজটা কি? কাজটা হচ্ছে যে এই কাজটা কে প্লাস কে মাইনাস করছে, আমরা পড়েই এখানেই লেখা থাকবে যে কাজটা করছে কে আর করেনি কি। যে করেনি তার নাম এখানে লিখবো না, যে করছে তার নাম লিখবো, সেই বইয়ের নাম লিখবো। যদি ব্যাংক বই করে বি লিখবো, যদি ক্যাশ বই করে সি লিখবো। আর প্লাস মাইনাস সেম, প্লাস মাইনাসের ক্ষেত্রে কোনো ইয়ে নাই যে ব্যাংক বই হইলে কি মাইনাস হবে প্লাস হবে, এগুলোর কোনো ইয়ে নাই, এগুলো সেমই থাকবে, এগুলোর সাথে আমাদের কোনো সাথী নাই। ঠিক আছে। আচ্ছা, উপরে যে শেয়ার এন্টারপ্রাইজের যে অঙ্কটা ছিল এটা হচ্ছে ফুল সলিউশন, এই সলিউশনটা আমরা এখন দেখার চেষ্টা করব। ওকে, এবং দেখবো যে এখানে আমরা উপরে যেটা বুঝাইলাম সেটা এখানে কাজে লাগাইতে পারি কিনা। ওকে, আচ্ছা, এখন দেখো তাহলে ফার্স্টে যে ব্যালেন্সটা ছিল, সেই ব্যালেন্সটা ছিল নগদান বই অনুযায়ী শেয়ারের অ্যাকাউন্টে কত টাকা থাকার কথা? ১,৬৫,০০০ টাকা। ওকে, এখন আমরা যোগ করবো কোনগুলা আর বিয়োগ করবো কোনগুলা, এটাই হলো অঙ্কের মেইন থিম, যে আমরা যোগ বিয়োগ করবো কোনগুলা। একদম সো ইজি। যদি আগের পার্টের সি প্লাস বি মাইনাস কিভাবে করলাম এটা যদি বুঝে যাও, এটা বাম হাতের খেল, একদমই বাম হাতের খেল। সেটা হচ্ছে নগদান বইয়ের ইংলিশটা আমি কি বললাম? ক্যাশ বই, ক্যাশ বই। উপরের যখন আমি করাইলাম যে যে লেনদেনের পাশে, যে যে লেনদেনের পাশে আমি সি প্লাস লিখছি, বি মাইনাস লিখছি, এগুলো লিখছি না, যেখানে যেখানে আমি এগুলো লিখছি তোমরা মনে রাখবা যে এখানে যে বইটা থাকবে, এখানে যে বইটা থাকবে তার যে প্রথম যে বর্ণটা, তার মানে এখানে যে বইটা আছে এই বইয়ের প্রথম বর্ণটা কি? এই বইয়ের প্রথম বর্ণ হচ্ছে ক্যাশ, মিনস সি বর্ণ। এখানের এই যে সি প্লাস বি মাইনাস যেটা লিখলাম আমরা উপরে, সেই সি গুলা চেঞ্জ করে লিখতে হবে। তার মানে কোনো লেনদেনের পাশে যদি সি প্লাস লেখা থাকে তাহলে সেগুলা বিয়োগে বসবে, আর যদি কোনো লেনদেনের পাশে সি মাইনাস লেখা থাকে ওইগুলা হচ্ছে প্লাসে বসবে। তার মানে এখানে যে বই অনুযায়ী থাকবে সেই বর্ণগুলা বিপরীত দিকে বসবে, বিপরীত, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এইভাবে বসাতে হবে। ঠিক আছে। আর যেগুলো বি লেখা, মানে এখানে যে বর্ণ নাই, এই বি তো আর এখানে নাই, এখানে আছে এখানে নাই, সেগুলো সেম দিকে লিখতে হবে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তার মানে ওইটা করলে এই অঙ্কটা করা একদম সো ইজি। আমি একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবা। খেয়াল করো, ইস্যু মানে কি ছিল? মাইনাস। এটা কি করছে? ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই জন্য ব্যাংকে যদি না করে এটা আমরা সি মাইনাস লিখছিলাম। কি মাইনাস লিখছিলাম? সি মাইনাস। সি মাইনাস লেখার কারণে যেহেতু এটা সি বর্ণ, মাইনাসে বসবে না, বিপরীত দিকে বসবে। আবারও বলি, এখানে যেটা থাকবে সেই বর্ণ উল্টা দিকে বসবে, ওখানে কিন্তু মাইনাসই থাকবে, ওখানে আমরা মাইনাসই লিখবো, কিন্তু বসানোর সময় এখানে যেটা থাকবে, যে বইটা লিখার সময় উল্টা দিকে লিখবো, এই বর্ণটা বিপরীত দিকে লিখবো। তার মানে মাইনাস যেটা থাকবে সেটা প্লাসে লিখবো। আবার আরেকটা আসি, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, আদায় মানে প্লাস, নগদান বইতে লেখা হয়নি, তার মানে নগদে না লিখলে বি, ব্যাংকে লিখছে মানে বি প্লাস। কি বললাম? যে এখানে যে বর্ণ থাকবে সেটা যদি না থাকে, এই যে এই বি তো আর এখানে নাই, ব্যাংক বই তো নাই, এটা নগদ বই, তাহলে যেটা থাকবে না সেটা সেম দিকে বসবে, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। বি যদি প্লাস হয় প্লাসে বসবে, বি যদি মাইনাস হয় মাইনাসে বসবে। তার মানে এইটা বি প্লাস, এই জন্য প্লাসে বসছে, মাইনাসে বসেনি, কারণ এই বর্ণটা এখানে নাই। ঠিক আছে। পরটা হচ্ছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব আদায়, এই আদায় মানে প্লাস, নগদান বইতে লেখা হয়নি, তাহলে এই প্লাসটা কে করছে? বি প্লাস করছে, এই জন্য বি প্লাস এই বসছে, মাইনাসে বসেনি। কারণ কি? এইটা সি বর্ণ না, সি বর্ণ হইলে উল্টা দিকে বসতো, বি বর্ণ হইলে সেম দিকে বসবে। ঠিক আছে। এবার বিয়োগের ক্ষেত্রে আসি, ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবে পরিশোধ, পরিশোধ মানে 100% মাইনাস, এখানে লেখা হয়নি কোন বইতে? নগদান বইতে লেখা হয়নি, তাহলে এটা অবশ্যই ব্যাংক বইতে লেখা হয়েছে। ব্যাংক বই মানে বি মাইনাস, ওই যে বললাম বি বর্ণ যেদিকে
থাকবে সেদিকে বসবে, কারণ এটা হচ্ছে নগদান বই অনুযায়ী অঙ্ক, এই জন্য বি চেঞ্জ হবে না, সি চেঞ্জ হবে, সি চেঞ্জ হবে, বি চেঞ্জ হবে না। ঠিক আছে, এবার কি আছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, চার্জ মানে হচ্ছে মাইনাস, নগদান বইতে লেখা হয়নি, তাই এই মাইনাসটা কে করছে, ব্যাংক করছে, এই জন্য মাইনাসে বসছে, না হলে প্লাসে বসতো যদি সিতে হইতো। চেক আদায় করছে, আদায় মানে হচ্ছে প্লাস হবে। ঠিক আছে, কিন্তু ব্যাংকে জমা দেওয়া হয়নি, ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক আদায় করেনি। তো ব্যাংক আদায় না করলে তার ব্যাংক কিছু করবে না, প্লাস মাইনাস কিছু করবে না, ব্যাংক কিছু করার পরে প্লাস মাইনাস, ব্যাংক তো কিছুই করেনি, আদায়ই করেনি, তাহলে এটা সিতে প্লাস ছিল। সিতে প্লাস থাকার কারণে আমরা কি বলছিলাম, সি বর্ণটা উল্টা দিকে বসবে, এই জন্য প্লাসে না বসে মাইনাসে বসছে। তাহলে কনসেপ্টটা কি, কনসেপ্ট হচ্ছে উপরে আমরা সি প্লাস বি প্লাস লিখে নিব, সুন্দর করে লিখে নেওয়ার পরে এখানে যে বইটা থাকবে সেই বই অনুযায়ী আমরা বিপরীত দিকে লিখব। তার মানে এখানে যে বইটা থাকবে সেই বর্ণগুলা প্লাস থাকলে মাইনাসে, মাইনাস থাকলে প্লাসে, আর এখানে যে বর্ণ থাকবে না সেটা যেদিকে থাকবে সেদিকে লিখতে হবে, প্লাস যদি উপরে প্লাস হয় প্লাস, মাইনাস হলে মাইনাসের দিকে লিখতে হবে। তাহলে মোটামুটি আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা কত টাকা আসলো, এটা যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে কত টাকা আসলো, 1,40,500। তাহলে এতক্ষণ আমরা যে অঙ্ক করলাম সেটা ব্যাংক বই অনুযায়ী মিলাইলাম, এখানে যে নগদ বই ছিল এইটাকেই চেঞ্জ করে ব্যাংক বই অনুযায়ী উদ্বৃত্ত টাকাটা লিখতে হয়, 1,40,500 টাকা। এখন কি বই অনুযায়ী হচ্ছে, ব্যাংক বই অনুযায়ী সে বলতেছে যে আপনার অ্যাকাউন্টে 1,40,500 টাকা থাকবে, আর নগদ বলছে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা থাকবে, 1,65,000 টাকা। ঠিক আছে, এইভাবে হচ্ছে অঙ্কগুলা করতে হয়। তো এখন আমি একটা ম্যাজিক দেখাবো, ম্যাজিকটা কি, আমি অঙ্কটা এখানে করব। এখন আমরা এখানে নগদান বইয়ের স্থলে, এখানে নগদান বই নাই, মুছে দিই, ক্লিয়ার করে লিখি। এখানে ধরে নিই, এখানে ধরে নিই এটা নগদান বই নাই, এটা কি বই আছে, ব্যাংক বই। তাহলে ব্যাংক বই অনুযায়ী কত টাকা থাকার কথা, 1,40,500, আমরা 1,40,500 টাকা এটা থাকার কথা। তাহলে এটা কি বই অনুযায়ী, ব্যাংক বই অনুযায়ী, যে ব্যাংক বই অনুযায়ী ব্যালেন্সটা নিচ্ছি আমি 1,40,500 টাকা। ঠিক আছে, তাহলে এখন এখানে কি বর্ণ আসলো, বি বর্ণ। তার মানে এখানে আমি যেখানে যেখানে বি লিখছি, এই যে এখানে বি লিখছি, এখানে বি লিখছি, এই বি গুলো এখন চেঞ্জ করে লিখবো। তার মানে এখানে বি প্লাস, এটা যোগে না বসে এখন এটা মাইনাসে বসবে। এখানে যে সি প্লাস, প্লাসটা প্লাসে বসবে, কারণ ভুল কে করছে সেটা অঙ্ক না, অঙ্কটা হচ্ছে যে এখানে যে বই আছে সেই বই অনুযায়ী ঠিক করা। যেমন রাবি ফার্স্টে কি করছিল, যে তার হিসেব অনুযায়ী ব্যাংকের সাথে মিলাই নিল যে আমার 13,000 টাকায় থাকবে। ঠিক আছে, এখানে কাজটা হচ্ছে যে এই বইয়ের সাথে মিল রেখে তোমাকে যোগ বিয়োগ করা। তার মানে এখানে যে ব্যাংক বই অনুযায়ী টাকা আছে, এই বি গুলা যেগুলো এখন আমরা প্লাসে লিখছি এগুলা মাইনাসে লিখবো, যেগুলো মাইনাসে লিখছি বির গুলা সেগুলো হচ্ছে মাইনাসের গুলো প্লাসে, আর প্লাসের গুলা কোথায় লিখবো, মাইনাসে লিখবো। আর সি যেগুলো আছে মাইনাস হলে মাইনাস আর প্লাস হলে প্লাস। তার মানে এখানে এই যে 4 নাম্বার লেনদেন হচ্ছে প্লাস, এই যে দুইটা প্লাস হয়েছে, এই যে এখানে এই দুইটা এখন মাইনাসে বসবে, এবং সি নিজেও মাইনাস আছে এই জন্য সিও মাইনাসে বসবে। তার মানে এখানে যেগুলো যোগ হয়েছে এগুলো বসবে বিয়োগে, এখানে যেগুলো বিয়োগ করলাম সেগুলো উপরের দিকে বসবে। কারণ কি, এটা মাইনাস, তাহলে ব্যাংক বই অনুযায়ী এটা উল্টা দিকে বসবে, প্লাসে বসবে। এটাও মাইনাস, এটা উল্টা দিকে বসবে। এটা সি প্লাস, যেটা সি প্লাস আছে এটা তো সি বই না, মানে ক্যাশ বই না, তাহলে এটা প্লাস থাকলে প্লাসে বসবে। এই হচ্ছে অঙ্ক। তার মানে বিয়োগগুলো এখন যোগে, যোগগুলা বিয়োগে বসবে। আর এই বি প্লাস সি মাইনাস তুমি যদি করে নাও তাহলে এই অঙ্ক করতে তোমার খুবই কম সময় লাগবে। তার মানে 1,40,000-এর সাথে এখানে যেমন 86,500 টাকা কি হয়েছে, বিয়োগ হয়েছে, এখানে এই 86,500 টাকা, 86,500 টাকা যোগ হবে। আর এখানে যে যেটা 62,000 টাকা যোগ হয়েছে, এই টাকাটা এই টাকাটার সাথে হচ্ছে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পরে টোটাল আবার 1,65,000 টাকায় চলে আসবে। এবং তখন এখানে আমরা ব্যাংক বই না লিখে এখানে লিখবো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এইভাবে আমাদের একক জের, এটা তো একক জের, উভয় জেরও আছে, একক জের অনুযায়ী এইভাবে অঙ্ক করতে হয়। ঠিক আছে, তো এটা একটা অঙ্ক গেল আমাদের একক জের। আমরা একটু উভয় জেরের অঙ্ক দেখবো ইনশাল্লাহ। তো আপাতত হচ্ছে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা তোমরা বুঝে রাখার চেষ্টা করো, যেটা কিভাবে করে। নেক্সটে আমরা হচ্ছে দেখবো যে হচ্ছে এই অঙ্কগুলা কিভাবে করে, যে উভয় জের যদি থাকে তখন সেটা কিভাবে অঙ্ক করে সেটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করব।
এবং আশা করি যে তোমরা এটা খুব অনায়াসে বুঝতে পারবা যে এটা কিভাবে এটা করে। না বুঝলে অবশ্যই তোমরা আমাকে প্রশ্ন করো, ইনশাআল্লাহ তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো নেক্সট আমরা একটু উভয় জেরের অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা হচ্ছে উভয় জেরের অঙ্ক। এই উভয় জেরের অঙ্কটা একটু দেখি আমরা যে উভয় জেরের অঙ্কটা কিভাবে করে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা আগে বি প্লাস আর সি মাইনাস করে নিব। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি কোন বই অনুযায়ী ব্যাংক জমা টাকা দেওয়া আছে। নগদ বই অনুযায়ী যে টাকা ছিল, নগদ বই অনুযায়ী টাকা হচ্ছে এত টাকা, এবং ব্যাংক বই অনুযায়ী ছিল হচ্ছে 85,000 টাকা। তাহলে ক্যাশ বইয়ের টাকাও দেওয়া আছে, ক্যাশ বই হচ্ছে 40,000 টাকা, আর ব্যাংক বই অনুযায়ী 28,500 টাকা। 28,500। একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এই দুটো কিন্তু ওই XYZ কোম্পানিরই অ্যাকাউন্টের হিসেব। একটা হচ্ছে XYZ নিজে করছে, সে বলতেছে আমার অ্যাকাউন্টে 40,000 টাকা থাকার কথা, ব্যাংক বলছে যে না আপনার অ্যাকাউন্টে 28,500 টাকা থাকার কথা। তারপরেই ভুলগুলা হয়েছে যে কে ভুল করছে, এটা কিন্তু অন্য জনের অ্যাকাউন্ট না, তার নিজেরই অ্যাকাউন্ট, কোনোটা প্লাস কোনোটা মাইনাস করেনি। যেমন রাব্বি রিসার্চ করছে কিন্তু সে মাইনাস করতে ভুলে গেছে যে হ্যাঁ আমি তো 200 টাকা রিসার্চ করছিলাম কিন্তু আমার তো টাকাটা মাইনাস করা হয়নি। আমরা একটু এখানে অঙ্কগুলো দেখি। আচ্ছা, ফার্স্টে আমরা কি দেখতেছি যে ব্যাংকে জমা, আমরা কি বললাম জমা লেখা থাকলেই প্লাস হবে, এটা 100% প্লাস, 100% প্লাস হবে। নগদানে হয়নি, তার মানে এখানে হয়নি, এখানে হয়েছে, ব্যাংকে হয়েছে, ব্যাংকে হয়েছে মানে বি প্লাস। তাহলে প্রথম যে লেনদেনটা এটা হচ্ছে বিতে প্লাস করছে। সেকেন্ড, ইস্যু করছে, ইস্যু মানে 100% মাইনাস, 100% মাইনাস, 100% মাইনাস, ঠিক আছে? মাইনাস করলাম, মাইনাস করছি, ব্যাংকে উপস্থাপন করা হয়নি, ব্যাংক কাজটা করে নাই, তাহলে এই মাইনাসটা করছে সি থেকে। নেক্সট কি বলছে, লভ্যাংশ আদায় করছে, আদায় মানে 100% প্লাস, কে আদায় করছে, ব্যাংক কর্তৃক, লেখা আছে ব্যাংক কাজটা করছে, তাহলে ব্যাংক যদি কাজটা করে থাকে তাহলে বি প্লাস। ব্যাংকে জমাকৃত চেক জমা আছে, জমা মানে 100% প্লাস, চেক আদায় হয়নি, আদায় হয়নি মানে ব্যাংক করেনি কাজটা, তাহলে এটা সি প্লাস করছে। অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন, খেয়াল করি উত্তোলন করছে, উত্তোলন এটা হচ্ছে মাইনাস। উত্তোলন কেন মাইনাস, উত্তোলন এই জন্য মাইনাস যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে, এই জন্য মাইনাস হবে এটা। সেগুলাই মাইনাস হয় যেগুলো আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমাই দিবে, সেগুলাই প্লাস হয় যেগুলো আমার অ্যাকাউন্টে টাকা বাড়াবে। যেমন কি একটু যদি বলি যে যদি কেউ আমার অ্যাকাউন্টে, এই যে দেনাদার আমার অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে, তাহলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে, এই জন্য প্লাস। আমি কাউকে টাকা দিছি, ইস্যু করা মানে কাউকে চেক দিছি, আমি কাউকে চেক দিছি, তাহলে আমার অ্যাকাউন্টে টাকা কমে যাওয়ার কথা, এই জন্য মাইনাস। ব্যাংক লাভের টাকা দিছে, তাহলে লাভের টাকা দিলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে। ব্যাংক আমি যে চেক জমা দিছি সেই চেক আদায় করে দিছে, আচ্ছা চেক আদায় এটা একদিন আমি বুঝাবো, আপাতত ব্যাংক যে জমা দিছে, ব্যাংকে টাকা জমা দিছে, তা টাকা জমা দিলে তো আমার টাকা বাড়বে, এই জন্য প্লাস। এবার ব্যাংক হতে অফিসের প্রয়োজনে টাকা উত্তোলন করছি, তাহলে ব্যাংক হতে অফিসের প্রয়োজনে টাকা উত্তোলন করতে টাকা কমে গেছে, এই জন্য এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? এবার আসি ব্যাংক চার্জ করলে, যদি ব্যাংক চার্জ করে টাকা, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে, কারণ বাৎসরিক বিভিন্ন চার্জ ব্যাংক কেটে থাকে। আচ্ছা, এটা কে করছে, নগদান বইতে লেখা হয়নি উপরেরটা, যে অফিসের জন্য ব্যাংক হতে টাকা উত্তোলন করছে, নগদে লেখা হয়নি, তাহলে নগদে লেখা না হইলে পরে ব্যাংকে লেখা হয়েছে। ব্যাংক চার্জ করছে কিন্তু নগদে লেখা হয়নি, নগদে লেখা হয়নি মানে হচ্ছে ব্যাংকে লেখা হয়েছে, মানে বি মাইনাস। এই যে প্লাস মাইনাসটা যদি কেউ বুঝে যায় যে কোথায় মানে প্লাস মাইনাস তো অলরেডি বুঝে যাওয়ার কথা, যে কোনটা লেখা থাকলে প্লাস কোনটা লেখা থাকলে মাইনাস, এটা তো বুঝে গেছে। সমস্যা হচ্ছে যে বি না সি, এটা যদি বুঝে যায় কেউ, এবং এখানেই লেখা থাকে নগদে না হইলে ব্যাংকে, ব্যাংকে না হইলে নগদে, নগদে না হইলে ব্যাংকে হবে, ব্যাংকে না হইলে নগদ হবে, এইভাবে করে যেতে হবে, ঠিক আছে? এই যে হয়ে গেল আমাদের বের করা। এখন আমরা যদি দেখি যে এখানে যেহেতু আমাদের উভয় জের, ঠিক আছে, উভয় জেরের সুবিধাটা আছে, এটা কি সুবিধা আছে, সিতে যেটা মাইনাস হয়েছে সেটা কি আবারও সিতে মাইনাস হবে, মানে ক্যাশ বইতে আবারও কি মাইনাস হবে? এই যে ক্যাশ বই যেটা সিতে যেটা অলরেডি আমি মাইনাস করছি সেটাকে আমি আবারও মাইনাস করব? অবশ্যই না, তাহলে সেটা উল্টা দিকে মাইনাস হবে। তার মানে উভয় জেরের ক্ষেত্রে কাজটা হচ্ছে যে যে বইতে যা হয়েছে অন্য বইতে গিয়ে সেটা তাই করতে হবে। তার মানে ব্যাংকে যেটা প্লাস হয়েছে, ব্যাংকে তো প্লাস হয়েছে,
তাইলে আমি নগদে যাই প্লাস করব। তার মানে এখানে প্লাস মাইনাস উল্টা হবে না, বিপরীত টিপরীত কিছু না, যেটা যেখানে আছে সেটা মাইনাসেই বসবে, কিন্তু উল্টা বইতে বসবে। যেমন ব্যাংক বইয়ের জিনিস, যেমন বি মাইনাস যেটা লেখা বিতে আর বসবে না, সিতে যেটা লেখা নগদ বইতে আর বসবে না, সেটা অন্য বইতে বসবে, কিন্তু প্লাসই হবে মাইনাসই হবে। তো আমরা একটু দেখি এটা কিভাবে হয়, ঠিক আছে। আমরা একটা এই উভয়জের সংশোধনীতে একটা অঙ্ক দেখি, তাহলে আমরা বুঝতে পারবো একটু। ওকে, এই যে একটা অঙ্ক, এই যে অঙ্কটা দেখি। আচ্ছা, আমরা দেখছিলাম যে নগদ বই অনুযায়ী জমা ছিল হচ্ছে 40,000 টাকা, আর ব্যাংক বই অনুযায়ী জমা ছিল কত টাকা, 28,500 টাকা। তাহলে এখানে দেনদার কর্তৃক ব্যাংকে জমা দিছে, তাহলে এটা আমরা লিখছিলাম বি প্লাস, বি প্লাসে লিখছিলাম, এই জন্য ব্যাংকের এটা হচ্ছে বির ঘর, ব্যাংকের ঘর, আর এটা হচ্ছে ক্যাশের ঘর। তো দেনাদার কর্তৃক যেটা জমা দিছিল আমরা বি প্লাস লিখছিলাম, তো বি প্লাস এর জন্য ব্যাংকে আর লেখিনি, আমরা সেটা কোথায় লিখবো, নগদের ঘরে লিখবো। বিতে প্লাস অলরেডি হয়ে গেছে, ওইটা তার প্লাস করা যাবে না। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করছে, ব্যাংকে প্লাস হয়েছে, এই জন্য এটা ব্যাংকে আর বসেনি, এটা নগদে বসছে, প্লাসেই বসছে, কিন্তু কোনো মাইনাসে বসেনি, প্লাসেই বসছে। এই যে ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, এইটা আমরা হচ্ছে সি প্লাসে লিখছিলাম, এই জন্য এখন হচ্ছে কোথায় লিখলাম, ব্যাংক বিবরণীতে প্লাসে লিখলাম। কারণ এটা সিতে এখানে আর বসবে না, উভয় জেরে প্লাসই হবে, কিন্তু উল্টা দিকে বসবে, মানে সিটা সিতে বসবে না, সিটা বিতে বসবে, বিটা সিতে বসবে, ঠিক আছে। আবার এখানে যেমন অফিসের জন্য উত্তোলন করছি, এটা আমরা বি মাইনাস লিখছিলাম, তো বি মাইনাস লিখলে পরে তাহলে আমরা কি করবো, এখন বি মাইনাসে তো লিখবো না, এটা হচ্ছে ক্যাশের ঘরের মাইনাসে লিখবো। ব্যাংক চার্জ করছে, এটা বি মাইনাস ছিল, তাহলে বি মাইনাসে তো লিখবো না, এটা হচ্ছে কোথায় লিখবো, তাহলে বাদের ঘরে লিখবো, কোথায় লিখবো, নগদের ঘরে লিখবো, কারণ বি গুলা তার ওইদিকে বসবে না। আবার ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন, এটা আমরা সি মাইনাস লিখছিলাম, তাই এই জন্য সিতে আর বসবে না, বিতে বসবে। এই হচ্ছে উভয় জের, উভয় জেরের ক্ষেত্রে তাহলে কি হয়, যে প্লাসেরটা প্লাসেই বসে, জাস্ট এই যে বর্ণগুলো যেটা থাকে সেই দিকে বসে না, তার মানে বিটা ব্যাংকে আর বসবে না, এই সব বি গুলা নগদের দিকে বসবে, আর সব সি গুলা ব্যাংকের দিকে বসবে, প্লাসেরটা প্লাসে মাইনাসেরটা মাইনাসে। তাহলে ওই প্রশ্নের প্লাস মাইনাস করাটা কতটা গুরুত্বপূর্ণ ঠিকঠাক ভাবে, এটা দিকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে এটা করব, ঠিক আছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে নগদ বই অনুযায়ী যদি থাকে, উভয় জের আর ব্যাংক বই দুইটাই যদি থাকে, তাহলে শুধুমাত্র কি হবে, যে বি গুলা ব্যাংকের ঘরে বসবে না, সি গুলা নগদের ঘরে বসবে না, প্লাস মাইনাস সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর যখন একক জেড থাকবে, যখন শুধু নগদান বই থাকবে, তখন কি হবে, সি এর বর্ণগুলা, এই যে আমরা প্লাস মাইনাস লিখছি না, এইগুলো উল্টা দিকে বসবে, এটা এখানে বসতো আর এটা উপরে বসতো। আর যদি ব্যাংক বই থাকতো, তাহলে বি গুলা উল্টা দিকে বসতো, মানে শুধু ব্যাংক বই যদি থাকতো, তাহলে বি গুলা প্লাস যেগুলা সেগুলা মাইনাসে বসতো, মানে এগুলো এখানে বসতো আর এইগুলো উপরে বসতো, আর সব সি গুলা সেম থাকতো। এই হচ্ছে অঙ্ক। আর এই নগদ বই অনুযায়ী অঙ্ক করলে পরে এই সির গুলা এই পাশে বসতো আর এইগুলো এই পাশে বসতো। এই হচ্ছে টোটাল অঙ্ক, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা অঙ্ক করি, ইনশাল্লাহ এই অঙ্ক সবার প্রথমে দেওয়া সম্ভব, এবং আরেকটা বিষয়, এই অঙ্ক করতে অনেক কম সময় লাগে, এই জন্য এই অঙ্কটা দেওয়াটা খুবই আমার জন্য বুদ্ধিমত্তার কাজ। কারণ এই অঙ্কতে কোনো ডেবিট ক্রেডিটের কোনো ঝামেলা নেই, কোনো হিসেব নিকেশ নেই, জাস্ট বুঝতে হবে যে আমার অ্যাকাউন্টে টাকাটা বাড়তেছে না কমতেছে, জাস্ট এতটুকু এতটুকু। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যে অঙ্কটা করলাম আমি, এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, এবং এই অঙ্কটা পরীক্ষা আগে দেওয়ার চেষ্টা করবো, কারণ এটা তো কম সময় লাগে এবং এটা দ্রুত শেষ হয়ে যায়। এবং হিসাব বিজ্ঞানের যতগুলো অঙ্ক আছে, মানে সবগুলো অঙ্ক তো সাধারণত দুতরফা দাখিলা মেনটেন করে, যে সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। তো ওই থিওরি থেকে এই অঙ্কটা একটু আলাদা, যার কারণে এই অঙ্কটা সহজে কেউ বুঝতে পারে না। আসলে ওইটা না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের অঙ্ক, এটা এটা পুরোটাই প্র্যাকটিক্যাল লাইফের অঙ্ক। প্র্যাকটিক্যাল লাইফ কি, যে তোমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা পয়সা কম বেশি হওয়া, তোমার অ্যাকাউন্টের এই টাকা কোনো লেনদেন দিয়ে বাড়ছে, কোনো লেনদেন দিয়ে কমতেছে, তোমার অ্যাকাউন্টের টাকায় তোমাকে খালি বুঝতে হবে যে আমার এইটা দিয়ে টাকা কমতেছে না বাড়তেছে, এবং এই টাকাটা বাড়া কমার যে হিসেবটা রাখে, ওই যে বি প্লাস সি মাইনাস যেটা বলছি, এটা রাখলে মোটামুটি এই অঙ্কটা ইনশাল্লাহ পরীক্ষায় দিতে পারবা, ঠিক আছে। সবার জন্য শুভকামনা থাকলো। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আরো 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 ইফেক্টিভ ভাবে, আরো কিভাবে সুন্দরভাবে বোঝা যায় ভিজুয়ালাইজেশন করে সেটা দেওয়ার চেষ্টা করবো, এবং পিকচারাইজড তোমাদেরকে একটা ম্যাথ দিব, সেখানে তোমরা দেখবা যে আসলে এটা অ্যাকচুয়ালি ঘটেটা কি, সেখানেও তোমরা দেখতে পারবে এগুলো, ঠিক আছে। তো আমরা নেক্সট যে ক্লাসটা
সেই ক্লাসে ইনশাল্লাহ এগুলো দেখাবো। ওকে, আচ্ছা, আজকে এই পর্যন্তই, তাহলে সবাই ভালো থেকো।